সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে তৃতীয় পর্বের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে আছি অসীম কুমার বর্মন, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। আজকে আমরা বরাবরের মতো ম্যাথমেটিক্স 3 বিষয় নিয়ে আলোচনা করব, যার বিষয়কোড হচ্ছে 65931। এর জ্যামিতি অংশের অধ্যায় 8 বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ গতদিনে আমরা পরিমিতি অংশের একটি অধ্যায় আলোচনা করেছিলাম। পরিমিতি অংশ আপাতত ঠিক রেখে ওই অবস্থায় রেখে আমরা জ্যামিতি অংশে চলে যাচ্ছি। তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমরা পরিমিতি অংশ থেকে কিছু অধ্যায় করব, তারপরে জ্যামিতি অংশ থেকে কিছু এবং ভেক্টর থেকে কিছু। তো আজকে আমরা জ্যামিতি অংশের প্রথম যে অধ্যায়টি, অর্থাৎ সেটি আমাদের অধ্যায় 8 বিন্দুর স্থানাঙ্ক, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আজকের শিক্ষণফল, আজকের পাঠ শেষে তোমরা একটি বিন্দুর স্থানাঙ্কের ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন বিন্দুর স্থানাঙ্কের বর্ণনা করতে পারবে, দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব নির্ণয় করতে পারবে, দুটি বিন্দুর সংযোজক রেখা কোনো বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হলে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এবং বিন্দুর স্থানাঙ্ক এবং দূরত্বের সূত্রের সাথে সম্পর্কিত সমস্যাবলী সমাধান করতে পারবে। তাহলে আমরা এই অধ্যায়ের মূল আলোচনায় চলে যাই। বিন্দু সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে এবং কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য সেটি আমরা গ্রাফে অঙ্কন করেছিলাম। তোমরা এসএসসিতে সেটা করেছিলে। অর্থাৎ একটি গ্রাফ পেপারে কোনো একটি বিন্দু বসানো, এক্সের মান এবং ওয়াইয়ের মান, অর্থাৎ এই কাজগুলো আমরা আগেই করেছি বিন্দু নিয়ে। এখন আমরা সেগুলো কিভাবে ব্যাখ্যা করা যায় সেই জিনিসগুলো আমরা এখন শিখব। তো এখানে একটি বিন্দুর স্থানাঙ্কের ব্যাখ্যা। তো কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক ব্যাখ্যা করতে গেলে বা তার অবস্থান, কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে কিছু পদ্ধতি আছে। তার মধ্যে আমরা এখানে আলোচনা করব দুটো পদ্ধতি। একটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ কার্তেশীয় স্থানাঙ্ক, অর্থাৎ স্থানাঙ্ক নির্ণয়ের কিছু পদ্ধতির মধ্যে বা স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবং সেই স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি বিন্দুর অবস্থানকে আমরা এভাবে এক্স, ওয়াই দ্বারা প্রকাশ করব। তো সেটি আমরা একটু পরে ব্যাখ্যা করব। তো এটি হলো কার্তেশীয় স্থানাঙ্ক। এবং আরেকটি হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্ক অপর একটি স্থানাঙ্ক ব্যবস্থা, যে বিন্দুগুলো আমরা প্রকাশ করব আর থিটা দ্বারা। তাহলে কার্তেশীয়র সময় থাকবে এক্স ওয়াই আকারে এবং পোলার স্থানাঙ্কের সময় থাকবে আর থিটা আকারে। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে যে আসলে কোনটি কার্তেশীয় কোনটি পোলার। তাহলে কার্তেশীয় হলে এক্স ওয়াই আকারে থাকবে আর পোলার হলে আর থিটা আকারে থাকবে। আচ্ছা, এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে কথা বলবো। বিখ্যাত ফরাসি গণিতবিদ দ্য কার্তে সর্বপ্রথম এই স্থানাঙ্ক ব্যবস্থার প্রচলন করেন। কোন স্থানাঙ্ক ব্যবস্থা? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এই স্থানাঙ্ক ব্যবস্থা যেহেতু তিনি প্রচলন করেছেন,
বা চালু করেছেন এই স্থানাঙ্ক ব্যবস্থাটি। সুতরাং এই স্থানাঙ্ক ব্যবস্থাটিকে তার নামানুসারে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, এখন কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি, যেটি আমি একটু আগেই বললাম যে তোমরা এসএসসিতে বা এর আগেও গ্রাফ পেপারে বিভিন্ন চিত্র তোমরা অঙ্কন করেছিলে, বিন্দু স্থাপন করেছিলে। তো সেই জিনিসটাই আমরা এখন চিত্রাকারে ব্যাখ্যা করব। এখানে পাশে একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। মনে করো এখানে একটি বিন্দু হচ্ছে পি, একটি বিন্দু, এখানে পি একটি বিন্দু। তো তার আগে বলে নেই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মূলত হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে দুই মাত্রা মানে হলো কোনো একটি বিন্দুর অবস্থান জানতে গেলে আমাদের দুইটি মাত্রা লাগবে, এবং সেই মাত্রাটিকে আমরা এখানে প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য দুটো সরলরেখা অঙ্কন করেছি। একটি দেখো তোমরা আমি একটু হাইলাইট করে তোমাদেরকে দেখাই। একটি হলো এক্স ও এক্স ড্যাশ, এটি একটি সরলরেখা, এবং ওই এক্স ও এক্স ড্যাশ সরলরেখার সাথে লম্ব হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এরকম দুটো রেখা বা দুটো অক্ষ, এই দুটোকে আমরা বলবো অক্ষ। তো একটি হলো এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ হলো এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই ড্যাশ হলো ওয়াই অক্ষ। তো এই দুটো অক্ষ পরস্পর লম্বভাবে ছেদ করবে, যার ফলে এখানে কিন্তু এই পুরো প্ল্যাটফর্মটি 4টি অংশে বিভক্ত হয়েছে। তো এটি আমরা পরের স্লাইডে আলোচনা করব। আপাতত কোনো একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি সেটি আলোচনা করব। তো এখানে তাহলে কার্তেশীয় বলতে আমাদের এখানে দুইটি মাত্রা থাকবে, অর্থাৎ দুটো অক্ষ থাকবে, একটি হলো এক্স অক্ষ আর একটি হলো ওয়াই অক্ষ। এখন এই দুটো অক্ষই যেহেতু পরস্পর লম্ব আকারে ছেদ করেছে, আমরা এখানে ধরে নিয়েছি যে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে ও হতে ডান দিকে, অর্থাৎ আনুভূমিক বরাবর। এক্স অক্ষ থাকবে আনুভূমিক বরাবর আর ওয়াই অক্ষ থাকবে লম্ব বরাবর, উলম্ব বরাবর। তো ও বিন্দু থেকে, অর্থাৎ এই যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটাকে আমরা বলছি মূল বিন্দু, অর্থাৎ এখানে 0 0, অর্থাৎ এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0। অর্থাৎ কোনো একটি বিন্দু যদি এই ছেদ বিন্দুতে অবস্থান করে তার মানে তার কোনো অবস্থার পরিবর্তন হয়নি, অর্থাৎ সে কোনো স্থান পরিবর্তন করেনি। তো এই ছেদবিন্দুকে আমরা বলছি মূল বিন্দু। এখানে মূল বিন্দু মানে হচ্ছে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, সেটি একটু আগেই বললাম, এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে মূল বিন্দুটি হচ্ছে ও। এখন এই ও বিন্দুর সাপেক্ষে বা এই দুটো অক্ষের সাপেক্ষে আমাদের এই যে পি বিন্দু, এই পি বিন্দুর অবস্থান আসলে কেমন হবে। এই কোনো একটি বিন্দু পি মানে হচ্ছে ওই বিন্দুটি এক্স অক্ষ বরাবর, মানে অর্থাৎ এক্স বরাবর না, এক্স অক্ষ থেকে ওই বিন্দুটি কত দূর দূরত্বে আছে এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে অবস্থান করছে। তো এই হলো কোনো একটি বিন্দুর অবস্থান আমরা কিভাবে জানব। পাশাপাশি এখানে যেটি বলছিলাম যে অক্ষের ব্যাপারে, ও বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে যদি আমরা যাই তাহলে এটি হলো এক্স অক্ষের ধনাত্মক দিক। মূল বিন্দু অর্থাৎ ও থেকে যদি আমরা বাম দিকে যাই এক্স অক্ষ বরাবর, সেটি হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক। একইভাবে মূল বিন্দু ও থেকে যদি আমরা উপরের দিকে যাই ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, এটি হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক, এবং একইভাবে নিচের দিকে হবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তো এখানে একটু দেখো তোমরা, এই যে একটি আমরা বিন্দু ধরে নিয়েছি পি, তো সেই বিন্দু এখানে অবস্থান বলা হচ্ছে এক্স ওয়াই। তার মানে কি, এক্স ওয়াই মানে হলো এই বিন্দুটি এক্স অক্ষ বরাবর এক্স একক দূরে, এক্স মানে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। একইভাবে ওয়াইয়ের মানে হচ্ছে এই বিন্দুটি ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করেছে। তার মানে হচ্ছে এই যে আমরা যদি এখানে লম্ব টানি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পিএন লম্ব
একইভাবে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে পি এম লম্ব। তো এখন প্রতিটা বিন্দুই কিন্তু যাত্রা করবে মূল বিন্দু ও থেকে। তাহলে ও থেকে আমরা এক্স অক্ষ বরাবর যাব। এক্স অক্ষ বরাবর দূরত্বকে আমরা সাধারণত এক্স দ্বারা প্রকাশ করি। আর যাওয়ার পরে এই বিন্দু থেকে তাহলে কি হলো, পি বিন্দুটি মনে করো এখন ও বিন্দুতে আছে, সে ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্ব গেল, তাহলে সে এখন অবস্থান করছে কোথায়, এন বিন্দুতে। ঠিক আছে, এখন এই এন বিন্দু থেকে সে যদি ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এই যে এখানে দেখো ওয়াই অক্ষ বরাবর যদি দূরত্ব অতিক্রম করে, সেটিকে আমরা প্রকাশ করেছি ওয়াই দ্বারা। তাহলে এন থেকে ওয়াই অক্ষ বরাবর যেহেতু দূরত্ব, সেটিকে আমরা বলবো ওয়াই, আর যদি এক্স অক্ষ বরাবর দূরত্ব সেটির নাম দেব এক্স। তো তাহলে বিন্দুটি অর্থাৎ পি বিন্দুটি ও বিন্দু থেকে এন বিন্দুতে গেল, আবার এন বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর পি বিন্দুতে আসলো। তাহলে তার অবস্থান এখন বর্তমান অবস্থান হলো এই পি বিন্দু যেখানে আছে সেইটি হলো তার অবস্থান। তাহলে মূল বিন্দু থেকে সে কোন কোন দিক পরিবর্তন করলো, একবার গেল এক্স অক্ষ বরাবর, একবার গেল ওয়াই অক্ষ বরাবর। তো যেহেতু দুটি মান দ্বারা অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটোর মান দ্বারাই আমরা কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি বা আমরা চিহ্নিত করতে পারছি, এই জন্য এটাকে আমরা বলবো কার্তেশীয় স্থানাঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে বিভিন্ন চতুর্ভাগে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের চিহ্নটা কি হবে, এই কাজগুলো আমরা অলরেডি প্র্যাকটিক্যালি আগেই করে এসেছি। তারপরও তোমরা একটু দেখো, যেটি একটু আগে বললাম আগের স্লাইডে, যে দুটো অক্ষ পরস্পর ছেদ করার ফলে পুরো প্ল্যাটফর্মটি 4টি অংশে বিভক্ত হয়েছে। অর্থাৎ এরকম ছিল এক্স ও এক্স ড্যাশ এবং আরেকটি অক্ষ ছিল ওয়াই ও ওয়াই ড্যাশ, এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ ও বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ও হচ্ছে মূল বিন্দু। তাহলে এই যে 4টি অংশ দেখো, এই যে 4টি অংশ, এইটা একটা অংশ, তারপরে এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, অর্থাৎ 4টি ভাগ হয়েছে। তো আমরা প্রথম অক্ষটাকে অর্থাৎ যেখানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ দুটোই ধনাত্মক, সেটিকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ। এরপরে বাম দিকে যেটি আছে এটিকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ। এরপরে নিচের দিকে যেটি আছে সেটিকে বলবো আমরা তৃতীয় চতুর্ভাগ, এবং ডান দিকে যেটি আছে শেষে এটি হলো চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ প্রত্যেকটাই চতুর্ভাগ নামে অভিহিত। প্রথমটাকে প্রথম চতুর্ভাগ, এভাবে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ হিসেবে আমরা জানলাম। তো এখানে সবসময় একটি কথা মনে রাখবা, যে এই চতুর্ভাগে ঘড়ির কাঁটার বিপরীত দিক অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ সেটি কিন্তু এখানে পজিটিভ, আর এর বিপরীত হলেই সেটি হলো নেগেটিভ। তো আমরা হিসেবটি করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরে, অর্থাৎ এই যে আমি দেখালাম একটু ঘড়ির কাঁটার বিপরীত মানে অর্থাৎ ডান থেকে বাম দিকে ঘুরবে, তাহলে সেই হিসেবে এখানে প্রথম চতুর্ভাগ, অর্থাৎ কোনো একটি বিন্দু যদি এখান থেকে এখানে আসে তাহলে মানে প্রথম চতুর্ভাগ, তারপরে আরও বাম দিকে আসলে আরও ঘুরলে এটি দ্বিতীয় চতুর্ভাগ, এরপরে হচ্ছে আরও অগ্রসর হলে তৃতীয় চতুর্ভাগ, এরপরে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো এইভাবে চতুর্ভাগে যে ভাগগুলো, যে বিষয়গুলো, এগুলো আমরা আগে থেকেই জানি। তারপরে একটু তোমাদের মনে করার জন্য আমি বললাম। তো এখানে একটি লক্ষ্য করার বিষয় যেটি আমরা বারবার বলছি যে তোমরা এটি আগেও করেছো, যেটি হলো এই যে প্লাস প্লাস, অর্থাৎ কোন বিন্দুটি এই প্রথম চতুর্ভাগে থাকবে, যে বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর যাবে এবং ওয়াই অক্ষেরও ধনাত্মক দিক বরাবর যাবে। আবার যে বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগ মানে হলো যে এক্স অক্ষ বরাবর ঋণাত্মক দিকে কিন্তু ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে। একইভাবে তৃতীয় চতুর্ভাগে কোন বিন্দুটি থাকবে, যে বিন্দুটি এক্স অক্ষ বরাবর অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর চলবে, একইভাবে ওয়াই অক্ষেরও ঋণাত্মক দিক বরাবর চলবে। চতুর্থ চতুর্ভাগ কোনটি হবে, যে বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে যাবে। তো এই হলো মোটামুটি আমাদের বিন্দু
কোন 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 বিন্দুগুলা আমাদের কোন কোন চতুর্ভাগে অবস্থান করবে সেটি আমরা জানলাম। এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক আলোচনা করেছি, আর বাকি যেটা বলছিলাম যে আর থিটা সেটি হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। তো আমরা এখন পোলার স্থানাঙ্ক সম্পর্কে জানবো, পাশাপাশি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক এই দুটোর মধ্যে কি সম্পর্ক সেটিও আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে এখানে একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। আগের মতো এখানে আমরা দুটো অক্ষ নিয়েছি, একটা হলো এক্স ও এক্স ড্যাশ, আরেকটি হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এবং তাদের মধ্যবিন্দু তাদের ছেদবিন্দু হচ্ছে ও। এখানে আমরা একটি পি বিন্দু ধরে নিয়েছি। তো পি বিন্দু, তো এইখানে একটু তোমাদের আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পি বিন্দুর স্থানাঙ্কটি লিখেছি এখানে। তো এখানে মূলত পি এক্স ওয়াই হবে না, পি হবে, যেহেতু পোলার স্থানাঙ্ক তাহলে পি হবে আর থিটা, পি হবে আর থিটা। তাহলে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানলাম যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক বোঝার জন্য আমাদের জানতে হবে যে ওই বিন্দুটি এক্স অক্ষ বরাবর কত দূরে গেছে আর ওয়াই অক্ষ বরাবর কত দূরে গেছে। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে কোনো একটি বিন্দু এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করছে, পাশাপাশি মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত। এই দুটো জিনিস জানলেই মূলত আমরা পোলার স্থানাঙ্কের সাহায্যে কোনো একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দুটো জিনিস, কোনো একটি বিন্দু অর্থাৎ যে বিন্দুর অবস্থান আমরা জানতে চাচ্ছি সেই বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণে অবস্থান করছে, পাশাপাশি ওই বিন্দুটি মূল বিন্দু অর্থাৎ ও থেকে কত দূরে অবস্থান করছে। এই দুটো জিনিস জানলেই মূলত আমরা পোলার স্থানাঙ্কই পাবো। তো এখানে দেখো আগের মতো পি একটি বিন্দু, পি থেকে আমরা এক্স অক্ষের উপরে পি এন লম্ব অঙ্কন করেছি। যেহেতু এটি ওয়াই অক্ষের সমান্তরাল তার মানে এই দূরত্বটি ওয়াই, অর্থাৎ পি এন দূরত্বটা ওয়াই দূরত্ব। আচ্ছা, এটি আমাদের এখানে মুখ্য বিষয় না ওয়াইটা, কারণ এখানে আমাদের মেইন বিষয় হলো থিটা। তো ধরে নিচ্ছি যে পি বিন্দুটি ও এক্স বরাবর অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা ডিগ্রি কোণে অবস্থান করছে। তার মানে এখানে তার আগে ও এবং পি যোগ করে নিতে হবে, তাহলে আমরা পাচ্ছি ওপি রেখা। তাহলে ওপি রেখার দূরত্বটা আগে আমরা মনে করো ধরে নিয়েছি এখানে থিটা। তাহলে ও পি এর দূরত্ব থিটা এবং পি বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা ডিগ্রি কোণে অবস্থান করছে। তাহলে আমরা পোলার স্থানাঙ্ককে নির্দেশ করব আর থিটা। এখন এটিকে যদি আমরা চিত্রায়িত করি বিভিন্ন সূত্রের সাহায্যে, সেগুলো আমি ব্যাখ্যায় গেলাম না, তাহলে ফাইনালি আমি একবারই বলে দিলাম যে যদি আমরা এখানে সম্পর্ক স্থাপন করি ব্যাখ্যার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে, তাহলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটি পাবো সেটি হবে, একটি হলো এক্স ইকুয়াল আর কস থিটা এবং অপরটি হবে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এখানে যেহেতু কস থিটা সাইন থিটা বুঝতেই পারতেছো, এখানে কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সাইন থিটা কস থিটার এই মানগুলা বের করি তাহলে মূলত আমরা এই সম্পর্ক দুটো পাবো। অর্থাৎ এখানে যে এই যে ওয়াই বলেছিলাম পি এন এর দূরত্ব ওয়াই, একইভাবে এখানে এই যে ও এন এই দূরত্বটা হবে এক্স, তার মানে সেই হিসেবে এখানে এক্স ওয়াই। এই ব্যাখ্যাটা করতে গেলে আমাদের এটা লাগবে। তাহলে এখানে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, ক্যালকুলেশন করি, তাহলে ফাইনালি পাবো এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এবং আরেকটি পাবো আর ইকুয়াল √(x² + y² এবং থিটা ইকুয়াল tan ইনভার্স y/x। এখন এখানে যেটি মনে রাখার বিষয় সেটি হলো যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের মাধ্যমেই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। অর্থাৎ মনে করো একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, যেমন এখানে পি বিন্দুটির মনে করো যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে বের করতে হবে কার্তেশীয় স্থানাঙ্কে তার অবস্থানটা কীরকম। অন্যভাবে কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে
সেইটাই ব্যবহার করে আমরা নির্ণয় করব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তার মানটা কত। তো যদি এমন হয় যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে, তখন আমরা এই প্রথম সূত্রটি ইউজ করব, প্রথম গ্রুপের যে সূত্রটি, 1 নম্বর সূত্রটি, অর্থাৎ এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। অন্যদিকে যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে কোনো একটি বিন্দুর, তাহলে তার পোলার স্থানাঙ্ক নির্ণয় করব আমরা এই পরের যে সূত্রটি সেটি, অর্থাৎ আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটার মানটি হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই হলো মোটামুটি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আমরা আরও এখানে অনেক ব্যাখ্যা আছে বিভিন্ন সূত্র কীভাবে আসলো, তা আমরা অত দূরে যাচ্ছি না। আমরা সরাসরি এখন অধ্যায়ের বিভিন্ন সমস্যা কীভাবে সমাধান করা যাবে সেই উদ্দেশ্যে আমরা এখন আগাচ্ছি। তো এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী, প্রথমটি হলো কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, একটু আগে যেটা আমরা দেখলাম, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এবং আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। একইভাবে দুটো বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের কিছু সূত্র আছে। মনে করো এখানে একটি বিন্দু আছে, এখানে একটি বিন্দু আছে। হ্যাঁ, মনে করো এটা হলো পি বিন্দু, এটা হলো কিউ বিন্দু। তো এদের যে এই মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ পি থেকে কিউ এর দূরত্ব কত হবে, তাহলে পি এর স্থানাঙ্ক একটা আছে, একইভাবে কিউ বিন্দুরও একটা স্থানাঙ্ক আছে। তো সেখানে আমরা যদি ধরে নেই যে একটি বিন্দু হলো x1 y1, যেহেতু দুটো বিন্দু আমরা 1 2 দ্বারা ডিনোট করেছি, ধরে নিচ্ছি যে x1 y1 এটি একটি বিন্দু, মনে করো পি বিন্দু, এবং অপর বিন্দু হচ্ছে x2 y2, মনে করো কিউ। তো এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করতে পারি, সেই সূত্রটি হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যদি ভাষায় প্রকাশ করি তাহলে এরকম হচ্ছে, ভুজদ্বয়ের অন্তরের বর্গ, অর্থাৎ এটা আমি বলি নাই, তোমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে এক্স ওয়াই, এক্সকে আমরা বলি ভুজ এবং ওয়াইকে বলি কোটি। তো এখানে আমরা ভাষায় প্রকাশ করতে চাইলে বলতে পারবো যে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, তাদের বর্গমূল। তাহলে এটি হলো কোনো যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এরপরে 3 নম্বর সূত্রটি দেখো, যে ওই যে দুটো বিন্দু থাকলো, মনে করো এক্স, মনে করো পি কিউ, তো এদের তো একটা যদি সরলরেখা অঙ্কন করি তাহলে এদের তো একটা মধ্যবিন্দু আছে, অর্থাৎ অর্ধেক যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে সেই বিন্দুটিকে বলছি আমরা মধ্যবিন্দু। তো এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটি হলো x1 প্লাস x2 বাই 2, এবং ওয়াই মান হবে y1 প্লাস y2 বাই 2। অর্থাৎ প্রথমটি হলো মূলত ভুজ আর পরেরটি হলো কোটি xy। অর্থাৎ এই ভুজের মানটাই হচ্ছে ভুজদ্বয়ের যোগফলের অর্ধেক, এবং ওয়াইয়ের মান হচ্ছে কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক। এটি হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। একইভাবে 4 নম্বরে এখানে দুটো বিন্দু আছে, তাদের সংযোজক রেখা কোনো বিন্দুতে যদি m1:m2 অনুপাতে বিভক্ত হয়, একটু আগে যেটি দেখিয়েছিলাম আমি, মনে করো এটি হলো পি বিন্দু আর এটি হলো মনে করো কিউ বিন্দু। তো এটি হলো তার রেখা, পি কিউ রেখা। এখন একটু আগে বললাম যে মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু না হয়ে যদি এমন হয়, মনে করো এমন একটি জায়গায় হলো যে তার অনুপাতটি হলো বাম পাশের অংশ, অর্থাৎ এটিকে যদি পি কিউ যদি এম হয় তাহলে মনে করো পি এম এর মান হচ্ছে 2 আর এম কিউ এর মান হচ্ছে 3, অর্থাৎ এর অনুপাত হলো 2:3। তো এই 2:3 সেটিকে আমরা বলছি m1:m2। এই অনুপাতে যদি কোনো একটি বিন্দুতে বিভক্ত হয়, মনে করো যে এই যে এম বিন্দুটি, আমরা এই এম বিন্দুটির অবস্থান নির্ণয় করব বা স্থানাঙ্কটি নির্ণয় করব, তাহলে তার সূত্রটি হলো xy ইকুয়াল x1 x2 m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একইভাবে ওয়াইয়ের মান হবে, অর্থাৎ কোটির মান হবে m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। অর্থাৎ এই যে প্রথম যে অংশটি, এটি হলো ভুজ অর্থাৎ কোটি, ভুজ হলো এই হলো ভুজ, আর পরের যে অংশটি অর্থাৎ ওয়াইয়ের মান,
এটিকে আমরা বলবো কোটি, কয়কার টয়রস্যি, কোটি। তো এখানে বিভক্ত বলতে দু ধরনের বিভক্ত, একটি হলো অন্তর্বিভক্ত আর একটি হলো কোটি বিভক্ত। অন্তর্বিভক্ত এবং কোটি বিভক্ত। তো প্রথম যে অংশটি অর্থাৎ 4 নম্বর যে সূত্রটি, এখানে দেখো সবগুলোই প্লাস। যদি অন্তর্বিভক্ত হয়, এই যে অন্তর্বিভক্ত হলে সবগুলোই প্লাস হবে, আর যদি একই জিনিস বহির্বিভক্ত হয় তখন হবে মাইনাস। শুধু সূত্র একই থাকবে, প্লাসের জায়গা হবে মাইনাস। তো এই হলো দুটো বিন্দুর সংযোগ রেখা কোনো একটি বিন্দুতে যদি নির্দিষ্ট একটি অনুপাতে বিভক্ত হয়, তাহলে ওই যে বিভক্তকারী বিন্দু তার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। এরপরে যদি একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেওয়া থাকে, এখানে ধরে নিচ্ছি x1 y1 হলো একটি বিন্দু, x2 y2 দ্বিতীয় বিন্দু এবং তৃতীয় বিন্দু হচ্ছে x3 y3, তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটি হলো হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। তো এখানে একটা জিনিস মনে রাখবা, সূত্রটি মনে রাখার যদি কৌশল বলো, অর্থাৎ এটা যেভাবে মনে রাখতে পারো। তো প্রথমে তোমরা এই যে বাইরের যে গুণন অবস্থায় যেগুলো আছে, অর্থাৎ সবগুলো কিন্তু এক্স এর মান, এই যে x1 এরপরে x2 এরপরে x3 এবং ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা কিন্তু সব y, ঠিক আছে। তাহলে বাইরে যেটি আছে সেটি হলো x, আর ব্র্যাকেটের ভিতরে বিয়োগ অবস্থা যেটি আছে সেটি হলো y। তো এখানে তোমরা লিখে নিবা y x আর y। তাহলে x লিখবা প্রথমে 1, তারপরে 2, তারপরে 3। এখন এই যে 1 এর পরে কি, আমরা কিন্তু এভাবে লিখব, মনে রাখবো প্রথমে 1, তারপরে 2, তারপরে হলো 3। তাহলে এই যে 1 এর পরে কি হয়, 2 হয়, তারপরে কি হয়, 3 হয়। একইভাবে পরেরটাতে x এর সঙ্গে আছে 2, 2 এর পরে কি হয়, 3 হয়, 3 পরে আবার ঘুরে ফিরে আসবে, 3 পরে আবার 1 এ ফিরে আসবে, তাহলে 3 পরে আবার 1। এখানে 3 থেকে শুরু, তাহলে 3 পরে কি আবার রিপিট হবে 1, তারপরে 2। তো এভাবে তোমরা যে কোনোভাবে সূত্রটি মনে রাখতে পারলেই হলো। তাহলে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এটি। এরপরে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আগের মতোই যদি দেওয়া থাকে তাহলে তাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক এখানে হলো ভুজদ্বয়ের সমষ্টি বাই 3 আর কোটিদ্বয়ের সমষ্টি বাই 3, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 আর কোটিদ্বয়ের যোগফল অর্থাৎ y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। অর্থাৎ প্রথমটি হলো ভুজ অর্থাৎ x এর মান, আর পরের অংশটি হলো কোটি বা y এর মান। তো এই হলো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র। মোটামুটি আমাদের এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা সেই সূত্রের বাস্তবিক প্রয়োগে যাব, ব্যবহারিক প্রয়োগ, বিভিন্ন সমস্যার সমাধানে। তো এখানে প্রথম যে প্রবলেমটি, একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে 1,1/√3 যদি হয় তাহলে পোলার স্থানাঙ্ক কত। তাহলে এটি আমরা প্রথমেই সূত্রটি জানি, ওই যে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক। তো এখানে যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক, তার মানে এই প্রথমটি হলো x আর পরেরটি হলো y। পোলার স্থানাঙ্ক মানে হলো আমরা কী বের করব, পোলার স্থানাঙ্ক মানে আমরা জানি r, থিটা। তাহলে কার্তেশীয় দেওয়া আছে, x y দেওয়া আছে, আমরা r থিটা বের করব। তাহলে r থিটার মান কীভাবে বের করব, আমরা সূত্র জানি। তো তার আগে আমরা এখানে ধরে নিচ্ছি যে কার্তেশীয় স্থানাঙ্কটি মূলত x y, এটা তার মানে তোমরা বুঝতেই পারছো যে x এর মান হলো প্রথমটি এবং y এর মানটি হলো দ্বিতীয়টি, অর্থাৎ x এর মান 1, y এর মান 1/√3। তাহলে আমরা জানি বিন্দুর পোলার স্থানাঙ্ক কি, r থিটা। তাহলে এখানে r এর মান আমরা জানি √x² + y², আর থিটার মান আমরা জানি tan ইনভার্স y/x। তাহলে এখানে আমরা আলাদাভাবেও লিখতে পারি, r এর মানটা √x² + y², তাহলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 1/√3। এটিকে আমরা যদি ক্যালকুলেশন করি, এগুলো সহজ ক্যালকুলেশন আমি আর বললাম না। তাহলে ফাইনালি আমরা r এর মানটা পাচ্ছি
2/√3। তাহলে পোলার স্থানাঙ্কের মধ্যে যে দুটো মান আর থিটা, তার মধ্যে আমরা আর এর মান পেলাম। এখন আমরা পাবো থিটার মান। তো থিটা জানি কি, tan ইনভার্স y/x। তাহলে ওয়াইয়ের মান আমরা জানলাম, দেখলাম ওখানে 1/√3 এবং x এর মান 1। তো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করে দেই, তাহলে এখানে ফাইনালি পাচ্ছি 1/√3। তাহলে tan ইনভার্স √3 কত ডিগ্রি, 30 ডিগ্রি, অর্থাৎ tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা আর এর মানও পেলাম, থিটার মানও পেলাম, অর্থাৎ পোলার স্থানাঙ্ক যেটি আমাদের নির্ণয় বিষয় ছিল, সেই পোলার স্থানাঙ্ক হচ্ছে আমাদের আর থিটা ইকুয়াল, এই যে আর এর মান 2/√3 আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এভাবে কোনো একটি বিন্দুর যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া থাকে, সেখান থেকে আমরা পোলার স্থানাঙ্ক অর্থাৎ আর থিটার মানটা খুব সহজেই বের করতে পারবো। আচ্ছা, একইভাবে উল্টাটা দেখো, যদি কোনো একটি বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তার মানে এখানে পোলার মানে হচ্ছে কি, প্রথমটি আর পরেরটি থিটা দেওয়া আছে, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে, মানে হলো এক্স আর ওয়াই বের করতে হবে। তো যেটি দেওয়া আছে সেটি আমরা আগে লিখি, যে বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা ইকুয়াল √2, 45 ডিগ্রি, অর্থাৎ আর এর মান √2 আর থিটার মান হলো 45 ডিগ্রি। তাহলে আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক কি, এক্স ওয়াই। তাহলে আমরা এক্স এর মানটা বের করব। তা এক্স এর মানের সূত্র আমরা জানি আর কস থিটা, এক্স ইকুয়াল আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল হচ্ছে আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা, আর এর মান এখানে √2 আর থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা জানি কস 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, এখানে √2 ক্যান্সেল হলে আমরা পাবো 1। তাহলে এক্স এর মান 1 বা ওই বিন্দুটির ভুজ 1। একইভাবে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, ওয়াইয়ের মান আর এর মানও এখানে √2, থিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রির মানও আমরা জানি যে 1/√2, এখানেও √2 ক্যান্সেল হলে থাকছে 1। তাহলে আমরা এক্স এর মানও পেলাম, ওয়াইয়ের মানও পেলাম। তাহলে এক্স এর মান এবং ওয়াইয়ের মান পেলেই আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে অতএব বিন্দুর নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক হবে এই যে এক্স ওয়াই। তাহলে আমরা সবসময় কার্তেশীয় স্থানাঙ্কটাকে লিখব ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ওয়াই দিয়ে, এবং পোলার স্থানাঙ্ককে লিখব ব্র্যাকেটের মধ্যে আর কমা থিটা দিয়ে। তাহলে অবশ্যই মনে রাখতে হবে, কার্তেশীয়ের সময় প্রথমটি এক্স, দ্বিতীয়টি ওয়াই, আর পোলারের ক্ষেত্রে প্রথমটি আর, দ্বিতীয়টি থিটা। এরপরে আমরা আরও একটি সূত্র জেনেছিলাম, যে দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটি কি। তো এখানে যে দুটো বিন্দু দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি যে বিন্দুদ্বয় হলো, যেহেতু দুটো বিন্দু তাহলে আমরা 1 এবং 2 দ্বারা ডিনোট করব। তাহলে প্রথম যে বিন্দুটি এ দেওয়া আছে, অর্থাৎ -2, 3, তাকে আমরা ধরে নিচ্ছি x1 y1। এভাবে দ্বিতীয় বিন্দুটি কি ধরে নিলাম x2 y2। এভাবে যদি আরও থাকে, তৃতীয় হলে x3 y3, চতুর্থ হলে x4 y4, এভাবে চলতে থাকবে। তো যেহেতু এখানে আমাদের দুটো দেওয়া আছে, তাহলে x1 y1 হলো এ বিন্দুটি, আর x2 y2 হচ্ছে দ্বিতীয় বিন্দুটি, অর্থাৎ বি বিন্দু। তাহলে আমরা জানি যে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তো এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেব। তো এখানে খুব সহজেই যে প্রথমটার মান, এই যে x1 হলো -2 আর y1 হলো 3, একইভাবে x2 হচ্ছে 1 আর y2 হচ্ছে -1। তো সেই মানগুলো যে আমরা এখানে বসিয়ে দেই, তাহলে এখানে কিন্তু এই যে মাঝের যে মাইনাস, এটি কিন্তু সূত্রের মাইনাস, আর যদি অতিরিক্ত কোনো সংখ্যা মাইনাস দ্বারা যুক্ত থাকে তাহলে সেটি এই মাইনাসের সঙ্গে গুণন হবে। তো x1 এর মান -2 আর x2 এর মান হচ্ছে কত, 1। তো সেই 1 এবং এই মাইনাস হচ্ছে -1 হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে এখানে 3 আর y2 হচ্ছে -1। তাহলে y2 যেহেতু -1 এবং তার সামনে আরেকটি মাইনাস আছে, তাহলে এই মাইনাসে হচ্ছে +1। তো এখানে -3 স্কোয়ার অর্থাৎ +9, আর পরেরটি হচ্ছে 3 + 1 অর্থাৎ 4 স্কোয়ার অর্থাৎ 16। তাহলে 9 + 16 হচ্ছে 25 এর স্কোয়ার রুট করলে 5। তো এই হলো, অর্থাৎ এত একক দূরত্বের, যেহেতু কোনো একক নাই, তো এখানে আমরা শুধু এমনিতেই লিখে দেব একক।
তাহলে মধ্যবর্তী দূরত্ব দুটো যদি বিন্দু দেওয়া থাকে তাদের নির্ণয় সূত্র হলো এই। এরপরে একইভাবে এখানে দুটো বিন্দু দেওয়া আছে, এদের মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? তো আগের মতো এখানে আমরা বিন্দুদ্বয় ধরে নেব যে x1 y1 ইকুয়াল a অর্থাৎ -2 3 এবং x2, y2 ইকুয়াল b বিন্দু 1 - 1। তো আমরা জানি বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এর সূত্রটি হচ্ছে x1 + x2/2, y1 + y2/2 অর্থাৎ ভুজদ্বয়ের সমষ্টির অর্ধেক আর দ্বিতীয়টি হচ্ছে কোটিদ্বয়ের সমষ্টির অর্ধেক। তো এখানে x1 x2 এবং y1 y2 এর মানগুলো বসিয়ে দিলাম। আগেই বলেছি যে এই যে x1 হলো -2, y1 হলো 3, একইভাবে x2 হলো 1 আর y2 হলো -1। এই মানগুলো বসিয়ে দিলাম, জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে পাচ্ছি -1/2 অর্থাৎ -1/2 এবং y এর মান হচ্ছে 1। তো এই হলো, তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে কোনটা x এর মান কোনটা y এর মান, তাহলে এই যে প্রথম যে মানটি সেটি যাই হোক সেটি হলো x এবং পরের কমার পরের মানটি হলো y। এটা সবসময় মনে রাখবা যে প্রথমটি x এর মান পরেরটি y এর মান। তো এই হলো দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। এরপর দেখো একটি ত্রিভুজের শীর্ষত্রয় অর্থাৎ তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে। এখানে কোনো ইন্ডিকেট করা নাই যে এ বি সি, অর্থাৎ তিনটি বিন্দু থাকে শীর্ষবিন্দু একটি ত্রিভুজের, সেই বিন্দুগুলো আমাদের এখানে দেওয়া আছে, তাদের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে তাদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তো এটা আমরা জানি যে ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকলে তা আমরাকে ধরে নিচ্ছি এখানে তিনটা বিন্দু, তাহলে x1 y1 ইকুয়াল 3 5, x2 y2 ইকুয়াল 7 - 1, x3 y3 ইকুয়াল হবে 11 2। তাহলে আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। অর্থাৎ প্রথমটি হলো কমার বাম পাশের অংশটি x এর মান অর্থাৎ ভুজ এবং কমার ডান দিকের মানটি হলো y অর্থাৎ কোটি। তো এখানে বরাবরের মতো মানগুলো আমরা বসিয়ে দেব, x1 x2 x3 এবং y1 y2 y3 বসিয়ে ক্যালকুলেশন করব, তাহলে পাবো হচ্ছে 7 2। তো এই ক্যালকুলেশনগুলো আসলে বোঝার কিছু নেই, এটা খুব সহজ জিনিস, তোমরা সহজেই পারবা। এরপরে দেখো একটি ত্রিভুজ এখানে নাম দেওয়া আছে এবিসি, তাহলে নাম দেওয়া থাক না থাক তাতে কোনো সমস্যা নাই, আমাদেরকে সেটি ধরে নিতে হবে। তাহলে এবিসি একটি ত্রিভুজ যার তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবিসি যদি হয়, তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটিও জানি, তার আগে আমরা এখানে ধরে নিচ্ছি যে শীর্ষত্রয় হচ্ছে x1 y1 ইকুয়াল হবে এ বিন্দু যার স্থানাঙ্ক -1 0, দ্বিতীয়টি x2 y2 বি বিন্দু যার স্থানাঙ্ক 1 0, একইভাবে x3 y3 ইকুয়াল সি বিন্দু যার স্থানাঙ্ক 0 1। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তার সূত্রটি হচ্ছে হাফ, এবং এটি কিভাবে মনে রাখা যায় সেটি আমি আগেই বলেছি, অথবা তোমাদের অন্য কোনো যদি ওয়ে থাকে বা অর্থাৎ মনে রাখতে হবে, এটি হলো বিষয়। এখন যে যেভাবে মনে রাখতে পারো। তো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই পর্যায়ক্রমে। এই মানগুলো খুব মানে অঙ্কগুলো খুব সহজ, সূত্রটাও সহজ, কিন্তু মানগুলো বসানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন দেখা গেল যে x1 আমি বসাবো হলো -1, কিন্তু দেখা গেল যে x1 না হয়ে আমাদের y1 এর মানটি দেখা গেল যে আমরা -1 বসিয়ে দিয়েছি। তো এইভাবে করা যাবে না, ঠিকঠাক মতো আমাদেরকে বসিয়ে নিতে হবে। তো যদি একান্তই তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা একটু পরীক্ষার খাতায় রাফ করবা, রাফ করে তোমাদের ওই x1 তারপরে x2 হ্যাঁ এভাবে x3 এভাবে y1 y2 y3 এভাবে পর্যায়ক্রমে সবগুলো মান তুমি ডান দিকে লিখে নিবা। নেওয়ার পরে তখন সহজেই এখানে বসানো যাবে, যদি কোনো কনফিউশন থাকে কারো। আর যদি একেবারে বসাইতে পারো তাহলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, বসানোর পরে তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যা হবে সেটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানে একটি বিষয়
যে ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানটা নির্ণয়ের সময় অনেক সময় নেগেটিভ চিহ্ন আসতে পারে। দেখা গেলো যে এখানে ফলাফলটি হাফ ইন্টু আসছে মনে করো যে -2, তাহলে কাটাকাটি করলে হবে -1, কিন্তু কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না। তাহলে যদি কখনো নেগেটিভ আসে তাহলে তোমরা অ্যান্সারে লিখবা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন যেটা আছে সেটি বাদ দিয়ে তোমরা পজিটিভ চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ যদি -1 হয় তাহলে অ্যান্সার হবে 1, -3 হলে 3, আর যদি পজিটিভ হয় তাহলে ওই যা আছে তাই থাকবে। এরপরে দেখো এখানে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর সংযোজক রেখা অপর একটি বিন্দুতে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত হবে, তাহলে সেটি নির্ণয় করতে হবে। তা আমরা এইরকম একটি সূত্র শিখেছিলাম যে দুটো বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুটি কোনো একটি বিন্দুতে বিভক্ত হবে, সেই বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক এখানে দেওয়া আছে আমাকে বের করতে হবে বিভক্তকারী, অর্থাৎ বিভক্তকারী বিন্দুটি যে অনুপাতে বিভক্ত হয়েছে ওই রেখাটি সেই অনুপাতটি, অর্থাৎ যদি আমরা সূত্রে যেটি লিখেছিলাম যে m1:m2, তাহলে এই অনুপাতটা হলো m1 আর m2, তাহলে m1 এর মান বের করতে হবে, m2 এর মান বের করতে হবে। অর্থাৎ তোমাদের অনেক বই দেওয়া আছে, দেখা গেল যে mn, হ্যাঁ, অর্থাৎ অনুপাতটি তোমার যে কোনো কিছু ধরতে পারো। আমরা যেহেতু সূত্রে উল্লেখ করেছি m1 m2, এই জন্য আমরা এখানে m1 m2 ইউজ করব। তো এখানে নির্ণয় অনুপাত, অর্থাৎ যেটি আমরা নির্ণয় করব সেটিকে আমরা ধরে নিলাম m1 m2। মনে করি বিভক্তকারী বিন্দুকে আমরা সবসময় xy ধরব এবং তার মানটি দেওয়া আছে 3, 4, অর্থাৎ x এর মান 3, y এর মান 4, এবং যে বিন্দু দুটো যোগ করে সরলরেখা পাওয়া গেছে, সংযোজক রেখা পাওয়া গেছে, সেই বিন্দুটিকে আমরা ধরব x1 y1, এখানে প্রথমটি 1 2 এবং দ্বিতীয়টি হলো x2 y2, এটি দেওয়া আছে 6 7। তাহলে আমরা এখানে একটু লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু আমাদের বলা নাই যে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত। তো যদি দেওয়া না থাকে তোমরা যে কোনো একটি সূত্র ইউজ করলেই হবে। তো আমরা এখানে অন্তর্বিভক্ত, অর্থাৎ প্লাস দিয়ে যে সূত্রটি আছে সেটি আমরা এখানে ইউজ করব। তো আমরা জানি বিন্দুদ্বয় অন্তর্বিভক্ত হলে কি হয়, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক xy ইকুয়াল হবে m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, কমা দিয়ে m1 y2 প্লাস m2 y1 m1 m2। তো এখানে একটি জিনিস লক্ষণীয়, অনেক সময় ভুল হয়, দেখা গেলো যে m1 এখানে আবার x1 দিয়েছে, তো এখানে মনে রাখতে হবে যে একটা 1 হলে আরেকটা হবে 2, আর দ্বিতীয়টি হবে 2 1, প্রথমটা হবে 1 2, পরেরটি হবে 2 1। অর্থাৎ এখানে তোমরা মনে রাখার কৌশলগুলো নিজেরাই আয়ত্ত করবে। এখন এই যে xy এর মান দেওয়া আছে, অর্থাৎ এই যে 3 4, সেটি বসিয়ে দিলাম। এখানে m1 m2 এর মান আমরা জানি না, সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। x1 y1 এবং x2 y2 এর মান এখানে দেওয়া আছে, সেই হিসেবে আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম। যেমন প্রথমটি হলো m1, ঠিক আছে, x2 এর মান হলো কত, x2 এর মান হচ্ছে 6, তাহলে 6 m1 ইন্টু 6, তাহলে 6 m1। এভাবে আমরা এই দুটো অংশ পেলাম, এই প্রথম অংশ, এই হলো দ্বিতীয় অংশ। আমরা আমাদের সুবিধার জন্য ওই অংশটি আবার এখানে লিখেছি, অর্থাৎ 3 4 ইকুয়াল এটা। আচ্ছা, এখন দেখো যেহেতু মাঝে ইকুয়াল চিহ্ন, তার মানে উভয় পক্ষ সমান, অর্থাৎ দুটি বিন্দুই পরস্পর সমান হবে। তাহলে দুটো বিন্দু পরস্পর সমান হওয়ার অর্থ হচ্ছে ভুজদ্বয় পরস্পর সমান, অর্থাৎ প্রথম বিন্দুর x এর মান অর্থাৎ ভুজ এবং দ্বিতীয় বিন্দুর x এর মান অর্থাৎ ভুজ, অর্থাৎ প্রথমটা সমান, দ্বিতীয়টা সমান, প্রথমটা দ্বিতীয়টা, এটি মনে রাখতে হবে। তো এখন m1 m2 মান বের করার জন্য তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, হয় প্রথম অংশ দুটো অথবা দ্বিতীয় অংশ দুটো। তা প্রথম অংশ দুটো যদি আমরা ইউজ করি তাহলে 3 ইকুয়াল প্রথম অংশটি পেলাম, এটিকে যদি আমরা আড়াই গুণ করি, অর্থাৎ এই 3 এর নিচে একটা মনে 1 ধরে নিতে পারি, তাহলে 6 1 এর সঙ্গে 6 m1 প্লাস m2, তাহলে বাম পক্ষ পেলাম। একইভাবে 3 দ্বারা গুণ করলে ডান পাশে হবে 3 m1 প্লাস 3 m2। তো এখানে আমরা সাইড চেঞ্জ করে m1 গুলো বাম পাশে নিয়ে গিয়েছি এবং ক্যালকুলেশন করে পাবো 3 m1
পাশাপাশি M2গুলো ডান দিকে নিয়ে গেলে পাবো 2M2। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে ডান দিকের M2 নিচে চলে আসবে বাম পাশে, একইভাবে বাম দিকের যে 3 ছিল M1 এর সঙ্গে সেটি আড়াআড়ি গুণ হয়ে যাবে ডান দিকে নিচের দিকে। তাহলে M1 বাই M2 ইকুয়াল 2/3, অর্থাৎ আমরা জানি অনুপাত মানেই হলো সেটি ভাগ আকারে থাকে। তাহলে এখানে এটিকে আমরা অনুপাত আকারে লিখতে পারি যে M1:M2 ইকুয়াল 2:3। তাহলে M1 এর মান কত? 2, আর M2 এর মান হচ্ছে 3। তো এটি হলো আমাদের নির্ণয় অনুপাত। এখানে আমরা অ্যান্সার লিখে দেব। আর যদি কেউ মনে করো যে না আমি দ্বিতীয় অংশ দিয়ে করব, তাহলে দ্বিতীয় অংশ দিয়ে এভাবে করতে পারো। 4 ইকুয়াল দ্বিতীয় অংশে যা আছে এটিকেও আমরা ক্যালকুলেশন করলে ফাইনালি একই জিনিস পাবো। তা আজকে এ পর্যন্তই। তোমাদের কিছু এখানে বাড়ির কাজ থাকলো 1 থেকে 5, অর্থাৎ আমরা যে নিয়মগুলা শিখলাম সেই নিয়মের অনুরূপ কিছু এখানে প্রবলেম দেওয়া আছে, এগুলো তোমরা বাড়ির কাজ হিসেবে করবা, এবং বাড়ির কাজ যেগুলো দেওয়া থাকবে সবগুলোই তোমরা সেশনাল খাতায় ওঠাবা। এগুলো আমরা সব কিছু করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, আমরা সরাসরি যখন উপস্থিত হতে পারবো প্রতিষ্ঠানে, তখন আমরা এগুলো জমা নেব। তো আজকে এ পর্যন্তই। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিরাপদে থাকবা, পড়াশোনা করবা বাসায়, এবং আমাদের অনলাইনে সবসময় যুক্ত থাকবা। তাহলে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না, পড়াশোনা আমরা চালিয়ে যেতে পারবো। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।